এই রাসেল ভাইপারের যে এই বিষধর সাপের চেয়েও আরো বেশি বিষ নিয়ে সমাজে কিছু মানুষ বাস করছে। এটি সবচেয়ে বেশি বিষধর এই কারণেই বললাম, কারণ এই দুর্নীতিবাজদের কারণেই কিন্তু সমাজে মূল্যস্ফীতি বাড়ছে। শ্রীলঙ্কার মূল্যস্ফীতি হচ্ছে একদম 0.something, অর্থাৎ শূন্যের কটায় কিন্তু তারা মূল্যস্ফীতি নিয়ে এসেছে। বিবিএস এর রিপোর্ট বলছে 10%-এর উপরে, প্রায় 11% ছুঁই ছুঁই, এটা সরকারি হিসেবে। বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত, সমালোচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মেইন স্ট্রিম গণমাধ্যম পর্যন্তও বেশ ভাইরাল একটি বিষয় এবং বেশ আলোচিত একটি বিষয় হচ্ছে রাসেল ভাইপার। এর ভয়ঙ্করতা নিয়ে, এর বিষাক্ততা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যে একটি ইস্যু তৈরি হয়েছিল, দেশের দুর্নীতিবাজদেরকে ধরা হচ্ছে। এই রাসেল ভাইপার আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিবাজের এই ইস্যুটা বেশ চাপা পড়ে যাচ্ছে। আমরা আসলে ইস্যু প্রিয় জাতি, কিন্তু কোন ইস্যুটি যে আমরা সামনে নিয়ে আসবো সেটি আমরা বুঝতে পারি না। এই রাসেল ভাইপারের যে এই বিষধর সাপের চেয়েও আরো বেশি বিষ নিয়ে সমাজে কিছু মানুষ বাস করছে, সেটি কিন্তু একের পর এক দিবালোকের মতো প্রস্ফুটিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মতিউর কাণ্ড কিছুদিন আগে আমরা দেখতে পেলাম, রাজস্ব কর্মকর্তা যার অগাধ সম্পত্তি নিয়ে ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মেইন স্ট্রিম গণমাধ্যমও কিন্তু বেশ আলোচনায় সরব রেখেছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে দুর্নীতিবাজদের এই খবরগুলো এই রাসেল ভাইপার থেকে শুরু করে অন্যান্য ইস্যু দিয়ে চাপা পড়ে যাচ্ছে। এটাই তো সমাজের এখন সবচেয়ে বিষধর একটি বিষয়। সমাজের বিষ বলা চলে এই দুর্নীতিবাজরা, কিন্তু আমরা এই দুর্নীতিবাজদেরকে নিয়ে কোনো ভালো কোনো রিপোর্ট করছি না। অবশ্য সাংবাদিকদেরকেই কিন্তু ক্রেডিট দিতে হয়, এই যে বেনজিরের মতো বড় একটি বিষয় কিন্তু তারা সামনে এনেছে এবং তারপর থেকে কিন্তু আবার দেখেন এই যে মতিউর কাণ্ড এসেছে। এরকম বিষয়গুলো যদি একের পর আসতে থাকে, তাহলেই সমাজের দুর্নীতিবাজরা বেশ কোণঠাসা হয়ে যাবে। আমরা দেখি সমাজে দুর্নীতিবাজরা কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করে, কিন্তু সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারা কিন্তু কোণঠাসা হয়ে থাকে। এবার কিন্তু একটা ইস্যু তৈরি হয়েছে দুর্নীতিবাজকে ধরার, বিশেষ করে বেনজির আহমেদের পর থেকে এই যে মিয়া সাহেবের যে কর্মকাণ্ড সেটি কিন্তু সামনে আসছে। এই ইস্যুতে আমার মনে হয় মেইন স্ট্রিম গণমাধ্যম যদি দুর্নীতিবাজদেরকে সামনে নিয়ে আসে একের পর এক, তাহলে সবচেয়ে ভালো হয় সাধারণ মানুষের জন্য। আপনারা দেখেন সাধারণ মানুষের কাছে এটি সবচেয়ে বেশি বিষধর এই কারণেই বললাম, কারণ এই দুর্নীতিবাজদের কারণেই কিন্তু সমাজে মূল্যস্ফীতি বাড়ছে। এখন বলবেন যে কিভাবে দুর্নীতিবাজদের কারণে মূল্যস্ফীতি বাড়ছে? এই অর্থনৈতিক বিষয়টা কিন্তু একটার সাথে আরেকটা আঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা ছোটবেলায় শুনতাম যে এক ঝাড় টান দিলে ব্যাজ ঝাড় লড়ে, এরকম একটা প্রবাদ আমরা ছোটবেলায় শুনেছি। অর্থাৎ অর্থনীতির একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। দুর্নীতি কিভাবে মূল্যস্ফীতি বাড়ায় দেখেন আপনি। দুর্নীতিবাজ যারা আছে, যে মতিউরের মতো এবং বেনজিরের মতো, যারা কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে সাধারণ মানুষের যে টাকা সেটি ডলার করে বিদেশে নিয়ে পাচার করছে, তারা বিদেশে গিয়ে কানাডাতে বেগমপাড়া করছে এবং বড় বড় অট্টালিকা বানিয়ে তারা সেখানে তাদের স্ত্রীদের নামে, তাদের কন্যাদের নামে, ছেলেদের নামে সেখানে কিন্তু দিচ্ছে বাংলাদেশের টাকা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফোকলা করে তারা বিদেশে গিয়ে এই ডলার দিয়ে বড় বড় বেগমপাড়া বানাচ্ছে এবং তারা সেখানে তাদের স্ত্রী পুত্রদেরকে নিয়ে বেশ আয়েসে পার করছে। কিন্তু বাংলাদেশে ডলার সংকটের কারণে সরকার যে বিপদের মধ্যে পড়েছে, বিশেষ করে আপনারা দেখেন যে বাংলাদেশ ব্যাংকে একসময় 48 বিলিয়ন ডলার ছিল রিজার্ভ, সেখান থেকে কমতে কমতে এখন বলা হচ্ছে 13 বিলিয়ন ডলার আছে এবং এটা আসলে বাস্তবিক অর্থে আরো কম হতে পারে। সেটি বাংলাদেশ ব্যাংক হয়তো বা বলছে না, নিট যে রিজার্ভ সেটি আরো কম, 10 বিলিয়ন ডলার অথবা 7 বিলিয়ন ডলারেরও কম, বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তাদের যে বেতন দেওয়ার জন্য। এসব কারণে সরকার কিন্তু টাকা ছাপাতে বাধ্য হচ্ছে, আর এই কারণে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। এই যে দুর্নীতি করার কারণে রিজার্ভ চলে যাচ্ছে, ব্যাংক লুট হচ্ছে, ব্যাংক ফোকলা হয়ে যাচ্ছে, এর ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ হচ্ছে। আমরা এটা নিয়ে কোনো কথা বলছি না, আমরা রাসেল ভাইপার নিয়ে আছি, কিন্তু এর চেয়ে বড় বিষ যে এই দুর্নীতিবাজরা, সেটা নিয়ে আমরা কথা বলছি না। আপনি দেখেন মূল্যস্ফীতি, বিবিএস এর রিপোর্ট বলছে 10%-এর উপরে, প্রায় 11% ছুঁই ছুঁই, এটা সরকারি হিসেবে। এই যে বিদেশ যাওয়ার ট্রেন্ড, যে দেশে দুর্নীতি করে বিদেশে টাকা নিয়ে বিদেশ চলে যাওয়ার যে ট্রেন্ড, সেটি শুরু হয়েছে এবং সাধারণ যে মূল্যস্ফীতি, অন্যান্য মূল্যস্ফীতি, সেটিও কিন্তু 10%-এর কাছাকাছি। রাজনৈতিক সদিচ্ছা কিন্তু সরকারের আছে, কিন্তু এই সব দুর্নীতিবাজদের কারণে সরকার বারবার কিন্তু হেরে যাচ্ছে। আপনাদের মনে থাকার কথা 2022 সালে শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, শ্রীলঙ্কা প্রায় 69.something
তারা কিন্তু মূল্যস্ফীতির ঘরে গিয়েছিল। সেখান থেকে বর্তমানে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি হচ্ছে একদম 0.সামথিং, অর্থাৎ শূন্যের কটায় কিন্তু তারা মূল্যস্ফীতি নিয়ে এসেছে। এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই যে রাজাপাকসের পরে যে বিক্রমসিংহে এসেছে এবং তাদের শক্ত অবস্থান, শক্ত রাজনৈতিক পরিপক্কতা, সেটার কারণে কিন্তু মূল্যস্ফীতি কমেছে। এবং তাদের যে বড় বড় দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি থেকে শুরু করে সবাইকে কিন্তু বেশ কোণঠাসা করে দিয়েছিল সে দেশের জনগণ। আমরা আমাদের দেশের জনগণ যদি সোচ্চার হই, এই যে বড় বড় দুর্নীতিবাজ বের হচ্ছে, এদেরকে যদি আমরা কোণঠাসা করে রাখতে পারি, তাদের বিদেশে যেতে নিষেধাজ্ঞা যদি আমরা দিতে পারি, তাদের বিদেশ যেতে যদি আমরা তাদেরকে বাধা দিতে পারি, এখন কিন্তু বিদেশ যাওয়ার ট্রেন্ড চালু হয়েছে। এই যে মতিউরের ছেলে মেয়ে শুরু করে এবং বেনজির আহমেদের স্ত্রী পুত্র, সে নিজেও কিন্তু বিদেশ চলে গেছে। এই যে বিদেশ যাওয়ার ট্রেন্ড, যে দেশে দুর্নীতি করে বিদেশে টাকা নিয়ে বিদেশ চলে যাওয়ার যে ট্রেন্ড, সেটি শুরু হয়েছে। এটি কিন্তু আমাদেরই রুখতে হবে। এটি যদি আমরা না রুখি, ভবিষ্যতে এই যে শ্রীলঙ্কার মতো এখন আছে প্রায় 10% মূল্যস্ফীতি, এটা কিন্তু 60-70% চলে যেতে পারে।